नमस्कार, आमी शांत। आधुनिक पद्धतिते आमरा किभाबे टमेटो चाष करब तार प्रथम पर्वे आमी आपनादेर संगे आलोचना करेछिलाम जे आमरा कि धरनेर बीज एबं कि जातेर बीज आमरा संग्रह करब, सेई बीजके बीजतलाय किभाबे फेलबो एबं तार जे परिचर्या सेई सम्पर्के आमी प्रथम पर्वे आपनादेर संगे आलोचना करेछिलाम। आजके এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই টমেটো চারা বীজতলা থেকে চারা জমিতে আমরা কিভাবে লাগাবো, তার জন্য জমি কিভাবে পরিশোধন করব, জমিতে কি ধরনের সার প্রয়োগ করব এবং জমিতে চারা লাগানোর পর পরবর্তীকালীন কি ধরনের পরিচর্যা করব, সেই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চাষিদের টমেটো চাষ করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো গাছ মরা রোগ। আর এই গাছ মরা রোগ দুটো কারণে হয়, একটা হচ্ছে ছত্রাক আক্রমণ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ। যখন ছত্রাকের আক্রমণ হয় তখন গাছের গোড়ার অংশের যে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে গাছের গোড়াটা মানে মাটির নিচে যে শিকড়গুলো আছে সেগুলো পচে গাছটা মারা যায়। আর একটা হয় গাছ আস্তে আস্তে ঝিমোতে থাকে, 1-2 দিন ঝিমানোর পর গোটা গাছটা মারা যায়। এই ঝিমানোভাবে যে গাছটার মরে এই রোগ যদি আক্রমণ হয় তাহলে জমির পর জমি কিন্তু টমেটো গাছ আস্তে আস্তে মারা যাবে। সেই জমির গাছকে কোনোভাবেই ফেরানো যাবে না বা ওই গাছগুলোকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আর এই ধরনের গাছ মরার হাত থেকে আমাদের যদি টমেটো গাছকে বাঁচাতে হয় তাহলে যখন আমরা চারা লাগানোর আগে জমি তৈরি করব তখন থেকেই আমাদের পরিচর্যা শুরু করে দিতে হবে। অর্থাৎ জমি তৈরির সময় জমিকে ভালোভাবে পরিশোধন করতে হবে যাতে এই ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া জমির মধ্যে না থাকে। আর এই ধরনের পরিচর্যা করতে গেলে আমাদের জমি পরিশোধন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি আমরা টমেটোর জমি আমরা কিভাবে পরিশোধন করব এবং কিভাবে আমরা জমি তৈরি করব। চারা লাগানোর আগে জমি তৈরি এবং জমি পরিশোধন ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টমেটো জমি আমরা দুটোভাবে পরিশোধন করতে পারি, এক হচ্ছে জৈব পদ্ধতি আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আমরা যদি রাসায়নিক পদ্ধতিতে তৈরি করতে যাই তাহলে আমরা ব্লিচিং পাউডার জমিতে প্রয়োগ করে আমরা জমি তৈরি করতে পারি। জমিতে সাধারণত ব্লিচিং পাউডার বছরে একবারই ব্যবহার করা যেতে পারে, আর যদি আমরা বারবার বছরে 2-3বার ব্লিচিং পাউডার ব্যবহার করি তাহলে জমিতে ক্ষতি হতে পারে। তাই সেই রকম কথা মতো ভেবে আমরা যদি টমেটোর চাষ করি কোনো জমিতে, সেই জমিতে শুধুমাত্র বছরে একবার অর্থাৎ টমেটো লাগানোর ঠিক 20 দিন আগে আমরা ব্লিচিং পাউডার জমির মধ্যে ছড়িয়ে জমি পরিশোধন করতে পারি। এবং এই ব্লিচিং পাউডার সাধারণত 1 কাঠা জমিতে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত আমরা ব্লিচিং পাউডার প্রয়োগ করব। আর জমিতে যদি চুনের প্রয়োগ করতে হয় তাহলে আমরা 1 কাঠা জমিতে 3 কিলো পরিমাণ চুন প্রয়োগ করতে পারি। কিন্তু একবার চুন দেওয়ার প্রায় 3 বছর পর আবার দ্বিতীয়বার আমরা চুন প্রয়োগ করলে ভালো হয়। বারবার প্রতি বছর আমরা যদি অল্প পরিমাণে চুন অর্থাৎ 1 কেজি 1.5 কেজি কাঠা পরিমাণ চুন প্রয়োগ করি তাহলে জমিতে খুব একটা উপকার পাওয়া যায় না। তাই জমিতে যখনই আমরা চুন প্রয়োগ করব, সেটা আলু জমি তৈরির ক্ষেত্রে বা টমেটো জমি তৈরির ক্ষেত্রেই হোক না কেন, তা 3 বছর ছাড়া আমরা যদি কাঠায় 3 কিলো পরিমাণ চুন দিই তাহলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। এটা হলো রাসায়নিক পদ্ধতিতে আমরা কিভাবে জমি পরিশোধন করব এবং জমি তৈরি করব। এবার আসি আমরা জৈব পদ্ধতিতে আমরা কিভাবে জমি তৈরি করব বা জমি পরিশোধন করব। এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো 1 কাঠা জমিতে আমরা 100 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 100 গ্রাম সিউডোমোনাস ফ্লুইসিস, এই 1 কাঠা জমিতে আমরা 3 কিলো পরিমাণ জৈব সার বা 1 বছরের পুরনো গোবর সার বা 3 কিলো পরিমাণ ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করব। প্রয়োগ করে ভালোভাবে চাষ দেবো। জৈব এই যে ভার্মিকম্পোস্টের সাথে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস যখনই প্রয়োগ করব, প্রয়োগ করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের একটা ভালোভাবে চাষ দিতে হবে। এবং সবসময় যখন এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস প্রয়োগ করব সেটা যেন আমরা বিকেলের দিকে প্রয়োগ করি। আরেকটা বিষয় হলো এই জমি পরিশোধনের করার আগে অন্তত 3 থেকে 4 দিন আগে জমিকে ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে। চাষ দিয়ে যাতে জমির মাটি ভালোভাবে রোদ পায়। রোদ যত পরিমাণ জমির মাটিকে খাওয়ানো সম্ভব তত পরিমাণ যদি আমরা খাওয়াতে পারি তাতে বেশি পরিমাণ উপকার পাবো। তাই জমি পরিশোধন অর্থাৎ যদি আমরা ব্লিচিং পাউডার দিয়ে পরিশোধন করতে চাই তাহলে 3 থেকে 4 দিন আগে একটা চাষ দিয়ে জমির মাটিকে ফেলে রাখতে হবে। তারপর ব্লিচিং চুন আমরা প্রয়োগ করে আবার একটা চাষ দিয়ে প্রায় 10 দিন মতো আমরা ফেলে রাখতে পারি। ফেলে রাখার পর
আমরা কি করব, ওই জমিতে ভালোভাবে আরও দুটো চাষ দিয়ে জমির মাটিকে ভালোভাবে তৈরি করে আমরা ওর মধ্যে দাঁড়া তৈরি করে আমরা চারা লাগাতে পারি ব্লিচিং পাউডার ছড়ানোর 15 দিন পর। আর যদি আমরা জৈব পদ্ধতিতে অবলম্বন করি অর্থাৎ ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিডোমোনাস দিয়ে, তাহলে জমিকে চাষ দেওয়ার ঠিক 10 দিন পর, অর্থাৎ প্রথমে দুটো চাষ দেওয়ার 10 দিন পরই আমরা এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিডোমোনাস ছড়িয়ে জমিকে তৈরি করব। জমি তৈরি করার সাথে সাথে আমরা কিন্তু চারা লাগাতে পারি। তবে এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিডোমোনাস ছড়ানোর 5 দিন পর আমরা যদি জমিতে চারা লাগাই তাহলে সবচেয়ে ভালো। এই জায়গায় আরেকটা বিষয় হলো যে আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে চারা লাগানোর আগে আমরা কি সার প্রয়োগ করব। টমেটো গাছ সাধারণত এদের শিকড় মাটির ওপরের অংশে সবচেয়ে বেশি পরিমাণ থাকে, অর্থাৎ লালার ওপরেই আমরা দেখতে পাবো শিকড় ভাসমান অবস্থায় আছে। এরা ওপরের মানে মাটির ওপরের অংশ থেকে খাবার সংগ্রহ করতে বেশি পছন্দ করে। তাই জমি তৈরির সময় অর্থাৎ দাঁড়া তোলার সময় আমাদের সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আর এই টমেটো যেহেতু জৈব খাবার বেশি পছন্দ করে, তাই জমি পরিশোধন এবং জমি তৈরির সময় জৈব পদ্ধতি অবলম্বন করে যদি আমরা জমি পরিশোধন করি তাহলে সবচেয়ে বেশি উপকার পাবো। এবার আসি আমরা কিভাবে চারা লাগাবো। সাধারণত 1 কাঠা জমিতে প্রায় আমরা 100 পিস মতো চারা টমেটো জমিতে লাগাতে পারি। আর এই টমেটো চারা লাগানোর ক্ষেত্রে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলনের ক্ষেত্রে। যদি আমরা সঠিক দূরত্বের টমেটো গাছ না লাগাই তাহলে কিন্তু ফলনে ব্যাপক একটা ব্যবধান আসতে পারে। তাই টমেটো গাছ লাগানোর সময় আমরা সবসময় সারিবদ্ধভাবে টমেটো গাছ লাগাবো এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব সারির মধ্যে দূরত্ব থাকবে প্রায় 1 থেকে 1.5 হাত মতো এবং পাশাপাশি সারির দূরত্ব হতে হবে 1.5 হাত থেকে 2 হাত মতো। চারা লাগানোর 5 দিন পর প্রথম ছত্রাকনাশক হিসেবে আমরা ট্রাইকোডার্মা ভিরিডিকে আমরা গাছের গোড়ায় ড্রেঞ্চিং করব, অর্থাৎ গাছের গোড়ায় স্প্রে মেশিনের মাধ্যমে আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি বা আমরা মগে করে জল করেও আমরা গাছের গোড়ায় ঢেলে দিতে পারি। এখানে 1 লিটার জলে আমরা 5 থেকে 10 গ্রাম পর্যন্ত ট্রাইকোডার্মা ভিরিডি গুলে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। ঠিক এই ট্রাইকোডার্মা ভিরিডি প্রয়োগ করার 10 দিন পর অর্থাৎ চারা লাগানোর 15 দিন পর আমরা প্রথম গাছকে খাবার দেবো। এই খাবার হিসেবে আমরা সবসময় ডিএপি সারের ব্যবহার করলে সবচেয়ে ভালো। এখানে 1 কাঠা জমিতে আমরা 2 কিলো পরিমাণ ডিএপি সার, তার সাথে আমরা 3 কিলো পরিমাণ অর্গানিক কার্বন, যে কার্বন জৈব সার পাওয়া যায়, সিটি কম্পোস্ট বা জৈব কার্বন, যে বাজারে অনেক কার্বন সার পাওয়া যায়, এই কার্বন সারকে আমরা ওই 2 কিলো পরিমাণ ডিএপির সাথে মিশিয়ে আমরা গাছের গোড়ায় প্রয়োগ করে প্রথম সেচ দেবো। এই সেচ দেওয়ার সাথে সাথে গাছ কিন্তু আস্তে আস্তে এই রকমভাবে আকার ধারণ করবে। এই টমেটো জমির যখন গাছ প্রথম সার প্রয়োগ করার 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এই রকম আকার ধারণ করবে। এই রকম আকার ধারণ করার পর আমরা ওই যে প্রথম সার প্রয়োগ করেছি তার 10 থেকে 12 দিন পর আমরা দ্বিতীয় সার প্রয়োগ করব। দ্বিতীয় সারের ক্ষেত্রে আমরা ডিএপি ব্যবহার করব কাঠায় 2 কিলো পরিমাণ, আর তার সঙ্গে আমরা অল্প পরিমাণ পটাশ ব্যবহার করব। কারণ এই আকার যখন এই ধরনের আকার ধারণ করবে তখন আস্তে আস্তে ফুল আসা দেখা দেবে, আর ফুল দেখা মাত্রই গাছের সবচেয়ে বেশি পরিমাণ দরকার পটাশ সারের। তাই তখন আমরা ওই 2 কিলো সারের সাথে আমরা 700 থেকে 800 গ্রাম ডিএপি কাঠাপ্রতি ব্যবহার করব। এবং যেহেতু এখানে রাসায়নিক সারের পরিমাণ 3 কিলো ওজনের হয়ে যাচ্ছে, তাই এখানে জৈব কার্বনের পরিমাণটা আমরা 3 কিলো পরিমাণ নেব। যখনই টমেটোর জমিতে আমরা সার প্রয়োগ করব তার সাথে আমরা যদি জৈব সার মিশিয়ে প্রয়োগ করি তাহলে মাটিতে থাকা যে উপকারী জীবাণুগুলো আছে সেগুলোর কোনো ক্ষতি সবচেয়ে কম পরিমাণ হবে। সেই কারণে এখানে আমি সিটি কম্পোস্ট বা অর্গানিক কার্বন জৈব সারের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করতে বলছি। আরেকটা কারণ হচ্ছে যেহেতু টমেটোর শিকড় মাটির ওপরের তলের মধ্যে থাকে, আমরা যখন টমেটো জমিতে যাই মাটির একদম ওপরে টমেটোর শিকড় কিন্তু মাটির উপরে ভেসে থাকে। তাই এই ভাসা শিকড়ে যাতে রাসায়নিক সার ডাইরেক্ট যদি পড়ে গলে যায় তখন ক্ষতি হতে পারে, সেই ধরনের ক্ষতি যাতে না হয় তাই আমরা জৈব সার, ওই জৈব কার্বন সারের রাসায়নিক সারের সাথে মিশিয়ে আমরা যদি প্রয়োগ করি এই ধরনের ওই শিকড়গুলো কোনো ক্ষতি হবে না।
এইভাবে সার প্রয়োগ করার সাথে সাথে আস্তে আস্তে টমেটো গাছ যখন বড় হতে থাকবে এবং শাখা পোশাখা আসতে শুরু করবে, তখন গাছের যে নিচের দিকের যে গজিগুলো হয়, নিচে থেকে যে শাখা পোশাখাগুলো হয়, সেই শাখা পোশাখাগুলো টমেটো গাছের যে হাইট তার 1 হাত উঁচু পর্যন্ত, অর্থাৎ গাছের গোড়া থেকে 1 হাত উঁচু পর্যন্ত সাইড দিয়ে যে শাখা পোশাখাগুলো বের হবে সেগুলোকে আমরা কেটে দেবো। কারণ নিচের শাখা পোশাখা হলে ওপর থেকে আর শাখা পোশাখা হবে না, সেখানে ফলনের একটা এফেক্ট আসতে পারে। তাই নিচের দিকের আমরা শাখা পোশাখা নেবো না, গাছকে আমরা 1 হাত পর্যন্ত লম্বা হতে দেবো, তার উপরে যে শাখা পোশাখাগুলো হবে সেই শাখা পোশাখাগুলোকে রাখতে হবে। আর টমেটো গাছের ক্ষেত্রে আমরা যদি একটা লো লেভেল অর্থাৎ একটু নিচু টাইপের যদি আমরা মাচা করে দিই, এই ধরনের যদি মাচা করে দিতে পারি, তাহলে এতে টমেটোর ফলনটা সবচেয়ে বেশি হয়। কারণ গাছ তার যে টমেটোর ভার বহন করার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়, মানে যদি আমরা লম্বাভাবে দাঁড় করিয়ে রাখি তাতেও অসুবিধা হয়। তাই মাচার মাধ্যমে যদি আমরা টমেটো গাছকে রাখতে পারি, এই ধরনের মাচা তৈরি করে, তাহলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়। আর এই ধরনের মাচা তৈরি করে যদি টমেটো চাষ করা হয়, এক একটা গাছ থেকে প্রায় 20 থেকে 25 কিলো পর্যন্ত আমরা টমেটো পেতে পারি। যখন টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, তখন আমাদের মানে পটাশ জাতীয় সার প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা দেখব জমির প্রায় 50%-এর ওপর গাছে ফুল এসে গেছে, তখন আমরা রাসায়নিক সার হিসেবে আমরা এনপিকে 10-26-26 আমরা কাঠা প্রতি প্রায় 3 কিলো পরিমাণ প্রয়োগ করব। তার সাথে কাঠায় প্রায় 100 গ্রাম পরিমাণ মাটিতে প্রয়োগ করা যে বোরন পাওয়া যায়, সেই বোরন ডাস্টকে ওই কাঠা প্রতি 100 গ্রাম করে আমরা ওই টমেটো জমিতে প্রয়োগ করব। এখানে যেহেতু 3 কিলো সার প্রয়োগ করছি, তাই 3 কিলো পরিমাণ আমাদের জৈব কার্বন নিতে হবে। এই জৈব কার্বনকেও আমরা ওই সারের সাথে মিশিয়ে এবং ওই বোরনকেও সারের সাথে মিশিয়ে একসঙ্গে আমরা জমিতে ছড়িয়ে দিয়ে আমরা সেচ দেবো। তাহলেই গাছের যে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে শুরু করবে এবং সেই ফুলগুলো আস্তে আস্তে ফলে পরিণত হতে শুরু করবে। এইভাবে যে স্টেপ বাই স্টেপ সার প্রয়োগ করব, টমেটো গাছে ফল দেখা পর্যন্ত আমাদের 1 কাঠা জমিতে প্রায় 10 থেকে 12 কিলো পর্যন্ত রাসায়নিক সার এই ধাপে ধাপে প্রয়োগ করে গাছকে খাওয়াতে হবে, তবেই আমরা অত্যধিক ফলন পেতে পারবো। এবং যত কেজি রাসায়নিক সার প্রয়োগ করব, তত কেজি পরিমাণ আমরা যদি ওর সাথে জৈব কার্বন বা সিটি কম্পোস্ট জৈব সার প্রয়োগ করি, তবেই কিন্তু সেই সার মানে ওই যে রাসায়নিক সারটা গাছের গোড়ায় প্রয়োগ করা হচ্ছে, সেই সারটাও কিন্তু টমেটো গাছ নিতে পারবে। টমেটোর চারা লাগানোর পর 5 দিন পর আমরা যখন জৈব ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিডোমোনাসের ড্রেঞ্চিং করার ঠিক 10 থেকে 15 দিন পর থেকেই আমরা রাসায়নিক ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে শুরু করব। এবং রাসায়নিক ফাঙ্গিসাইড হিসেবে এখানে মেটালক্সিল 8% প্লাস ম্যানকোজেব 64% অর্থাৎ ক্লাক্সিল গোল্ড বা রেডোমিল গোল্ড এই গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো হয়, এই ফাঙ্গিসাইডগুলো 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা গাছেতে স্প্রে করব। এর সাথেই আমরা কিন্তু একটা কীটনাশক হিসেবে থায়ামেথক্সাম 25%, যেটা সিনজেন্টার একতারা বা জ্যাম এই ধরনের যে কীটনাশকগুলো পাওয়া যায়, অর্থাৎ থায়ামেথক্সাম 25% WG, এই কীটনাশককেও ওই ক্লাক্সিল গোল্ডের সাথে মিশিয়ে আমরা একসাথে স্প্রে করব। কারণ যখন আমরা টমেটো গাছ লাগাই, এই চারা অবস্থায় কি হয়, অনেক ধরনের সাদামাছি এবং বিভিন্ন ধরনের জাপ পোকা এবং অ্যাপিডসের গাছের মধ্যে আক্রমণ হয়, যার ফলে পাতা কুঁকড়ে যায়, বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ হতে থাকে। সেই জন্যই আমরা রাসায়নিক ফাঙ্গিসাইড হিসেবে ক্লাক্সিল গোল্ড এবং তার সাথেই আমরা কি করব, ওই থায়ামেথক্সামকে মিশিয়ে স্প্রে করব। এবং প্রতি 15 দিন ছাড়া আমরা একটা কীটনাশক ব্যবহার করব। থায়ামেথক্সাম ব্যবহার করতে পারি এবং ওর ঠিক 15 দিন পরই আমরা ইমিডাক্লোরোপিডকে গাছেতে স্প্রে করব। কারণ যখন হালকা ঠান্ডা এবং হালকা গরমের একটা টেম্পারেচার থাকে, মাঝে মাঝে এই টমেটো গাছেতে জাপ পোকা এবং বিভিন্ন ধরনের থিপসের আক্রমণ হয়, যার জন্য এই ইমিডাক্লোরোপিড যদি আমরা গাছে স্প্রে করি, তাহলে গাছে যে মোজাইক ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণের আশঙ্কাটা প্রায় অনেকটাই কমে যাবে। এবং শুধু টমেটো গাছে ক্লাক্সিল গোল্ড ব্যবহারের পাশাপাশি আমরা একবার ক্লাক্সিল গোল্ড স্প্রে করব এবং তার ঠিক 15 দিন পর 10 থেকে 15 দিন পর আবার সাব ফাঙ্গিসাইড, অর্থাৎ প্রতিবারে আমরা যখনই ফাঙ্গিসাইড স্প্রে করব তখনই চেঞ্জ করে করে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করে করে ব্যবহার করব। প্রথমে যদি ক্লাক্সিল ব্যবহার করি, তারপরের বারে সাপ ব্যবহার করব। আবার যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে, তখন 10 দিন ছাড়া আমরা সাধারণ যে ম্যানকোজেব হয়
অর্থাৎ ম্যানকোজেব M45 বা ইন্ডোফিল M45 এগুলোকে আমরা স্প্রে করতে পারি। এবং প্রচণ্ড কুয়াশা হলে যখন প্রচুর পরিমাণে গাছে মানে ফুল থাকবে তখন আমরা টমেটো গাছেতে অ্যান্টাকলে স্প্রে করব। এর পরবর্তী পরিচর্যা নিয়ে আমি পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ যখন গাছে ফুল এবং ফল থাকবে ওই সময় কী ধরনের পরিচর্যা করব এবং ওই সময় কী ধরনের রোগের আক্রমণ হয় সেই সব বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কিভাবে জমি তৈরি করব, কিভাবে গাছের চারা লাগাবো, চারার দূরত্ব কীরকম হবে, এই সম্পর্কে যদি কোনো আপনাদের মনে জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা আপনাদের মন্তব্য পোস্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছের যত্ন